আসুন শুরুতেই একটি ভৌগোলিক চিত্র কল্পনা করে নিন। আমাদের ঠিক পূর্বে মিয়ানমারের রাখাইন উপকূলের সুই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে 50 কোটি ঘনফুট গ্যাস, যা পাইপলাইনের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে চীনে। অন্যদিকে পশ্চিমে ভারতের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে প্রতিদিন উঠছে ৪৫,০০০ ব্যারেল তেল। আর এই দুই প্রতিবেশীর ঠিক মাঝখানে অবস্থান করছে বাংলাদেশের ১,১৮,০০০ বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র এলাকা, যা আজও প্রায় সম্পূর্ণ অনাবিষ্কৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমামের ভাষায়, যদি একই ভূতাত্ত্বিক স্তরে বাংলাদেশের দুই প্রতিবেশীর কাছে গ্যাস পাওয়া যায়, তাহলে মাঝখানে বাংলাদেশের অংশে তা না পাওয়ার কোনো কারণই থাকতে পারে না। সম্প্রতি তারেক রহমানের চীন সফরের পর বঙ্গোপসাগরের এই সমীকরণ যেন এক নতুন মাত্রা পেয়েছে। তারেক রহমানের ৪ দিনের চীন সফরে মোট ১৫টি সমঝোতা স্মারক MOU এবং ২টি চুক্তি সই হয়েছে। প্রকাশিত হয়েছে ১৬ দফার একটি যৌথ ইশতেহার। তবে মজার ব্যাপার হলো, বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে চীনের সরাসরি অংশগ্রহণ নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি এবার সই হয়নি। তবুও যৌথ বিবৃতিতে সামুদ্রিক বিষয়ে সহযোগিতা জোরদার করার জন্য যে ঐকমত্য হয়েছে, তা অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করার মতো। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমসে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এর সাউথ এশিয়া স্টাডিজ বিভাগের পরিচালক লিউ জং ই একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ লিখেছেন। তিনি আগেই আভাস দিয়েছিলেন যে এই সফরে অবকাঠামো, শিল্প সহযোগিতা ও বিনিয়োগ প্রকল্প ঘিরে ১৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তার মতে, বাংলাদেশ ও চীন হল ঐতিহ্যবাহী বন্ধু ও প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। অন্যদিকে চীনা সংবাদ মাধ্যম CGTN-এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন তিস্তা প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ জীবন মান প্রকল্প হিসেবে অভিহিত করেছেন। তবে কৌতূহলোদ্দীপক বিষয় হল, বঙ্গোপসাগরে তেল গ্যাস নিয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের মার্চ ২০২৬-এর বিশ্লেষণে একটি রূঢ় সত্য উঠে এসেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণের ১২ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেখানে বাণিজ্যিকভাবে কোনো তেল বা গ্যাস আবিষ্কৃত হয়নি। অথচ একই ভূতাত্ত্বিক গঠন থেকে ভারত ও মিয়ানমার বছরের পর বছর ধরে সম্পদ উত্তোলন করে চলেছে। চীনের সিনোপেক বাংলাদেশের ২০২৬ সালের নতুন অফশোর বিডিং রাউন্ডে এরই মধ্যে গভীর আগ্রহ দেখিয়েছে। এমনকি CNOOC এর প্রতিনিধিরা ২০২৪ সালের প্রমোশনাল সেমিনারেও অংশ নিয়েছিলেন। এদিকে বিশ্লেষকরা একটি বড় সতর্কবার্তা দিচ্ছেন। তারা বলছেন, যদি চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বাংলাদেশের সমুদ্রসীমায় আধিপত্য বিস্তার করে, তবে মিয়ানমারে CNPC যেভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, ঠিক একই ধরনের ঝুঁকি আমাদের ক্ষেত্রেও তৈরি হতে পারে। বাংলাদেশ ইতোমধ্যে ২০২৬ সালের মে মাসে নতুন অফশোর টেন্ডার আহ্বান করেছে। মোট ২৬টি ব্লকের মধ্যে ১১টি অগভীর এবং ১৫টি গভীর সমুদ্রে অবস্থিত। চীনের কৌশলগত গভীরতা বুঝতে হলে মিয়ানমারের অভিজ্ঞতাটি জানা অত্যন্ত জরুরি। রাখাইন উপকূলের কিয়াওকোপিও থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত ২টি সমান্তরাল পাইপলাইন স্থাপন করা হয়েছে, যার একটি দিয়ে যায় গ্যাস, অন্যটি দিয়ে যায় তেল। ২৫২০ কিলোমিটার দীর্ঘ এই গ্যাস পাইপলাইনের ৭৯৩ কিলোমিটার পড়েছে মিয়ানমারের অংশে, যার বার্ষিক ধারণ ক্ষমতা প্রায় ১৩ বিলিয়ন ঘনমিটার। ২০১৩ সাল থেকে সুই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস সরাসরি চীনে যাচ্ছে। এই মেগা প্রকল্পের মালিকানা কাঠামোটি বেশ বৈচিত্র্যময়। POSCO ইন্টারন্যাশনাল ৫১%, কোরিয়া গ্যাস ১৭%, মিয়ানমার অয়েল এবং গ্যাস এন্টারপ্রাইজ ১৫% এবং ভারতের GAIL এবং ONGC প্রত্যেকে ৮.৫% শেয়ার ধরে রেখেছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই বিপুল পরিমাণ গ্যাস কেনার একক চুক্তিটি করেছে চীনের CNPC, যা টানা ৩০ বছরের জন্য কার্যকর। কৌশলগত দিক থেকে এই পাইপলাইনের মূল্য চীনের কাছে অপরিসীম।
সম্প্রতি তারেক শি বৈঠকে চীন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোর বা সিএমবিইসি গঠনের প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর কিভাবে স্থাপন করা যায় ঠিক সেই প্রস্তাবটি এসেছে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের এই চীন সফর বঙ্গোপসাগরের জ্বালানি রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে মিয়ানমার চীন যেভাবে সুই গ্যাস ক্ষেত্র থেকে শুরু করে পাইপলাইন পর্যন্ত পুরো জ্বালানি কাঠামো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে সেই নজির থেকে শিক্ষা নেওয়াটা অত্যন্ত জরুরি। বঙ্গোপসাগরের অতল গহ্বরে যে বিপুল গ্যাস মজুত রয়েছে, ভূতাত্ত্বিক প্রমাণ বারবার সেই সাক্ষ্যই দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই গ্যাস শেষ পর্যন্ত তুলবে কে, কার স্বার্থে তোলা হবে, আর সেই অমূল্য সম্পদ প্রবাহিত হবে কার পাইপলাইনে? নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।